এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। মানিজ্জত গলায় দড়ি দিতে পারে? তুর্য কপাল টান করে তাকালো পৃথার পানে, অতঃপর বলল, কেন ওদের তোমার মানুষ মনে হয় না? পৃথা আহাম্মক বনে গেল। কি বলছে এই পুরুষ? মানিজ্জত আবার মানুষ হলো কবে? মানিজ্জত মানুষ তো দূরে থাক, ধরাছোঁয়ারও কোনো বস্তু নয়। ছোটবেলা থেকে সে মানিজ্জত শুধুমাত্র এই মুখে মুখেই শুনে এসেছে, কখনো এদের চোখে দেখার সৌভাগ্য পর্যন্ত হয়নি। আর এই পুরুষ কিনা বলছে মানিজ্জত মানুষ। পৃথা বোকা বোকা কণ্ঠে বলল, মানিজ্জত মানুষ হলো কবে থেকে? তুর্য নির্বিকার ভাবলেশীনভাবে বলল, মানুষ এখনো হয়নি তো, হবে ভবিষ্যতে। ভাবছি বউয়ের সাথে পরিবার পরিকল্পনায় বসবো খুব শীঘ্রই। মুরগির বাচ্চা আর হাঁসের বাচ্চা মিলে গোটা 25 টিয়া পাখির বাচ্চার মতো ছাউপোনার জন্ম দেব। তারপর সেই ছাউপোনার মধ্যেই বেছে বেছে দুটোর নাম দেব মান এবং ইজ্জত। পৃথা ভরকে গেল, ভরকানো কণ্ঠে বলল, মুরগির বাচ্চা আর হাঁসের বাচ্চা মিলে টিয়া পাখির বাচ্চা কিভাবে হবে? তুর্য বিরক্ত হলো ভীষণ। তার মতো এত বিচক্ষণ একজন মানুষের বউ কিনে এত বোকা, তার এইটুকু কথার মানে বুঝতে পারছে না। নিশ্চয়ই ওই রাজাকার শ্বশুর আলবদর আলসামো সালাদের মধ্যে থেকে বউটার মস্তিষ্ক এভাবে ফুলে ফেঁপে উঠেছে। তুর্যের এখন ভীষণ খারাপ লাগছে। কেন সেদিন বাচ্চা বউটাকে বিয়ের আসরে ফেলে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছিল? সেদিন যদি সে বিদেশে না গিয়ে বউকে আপন করে নিত, বাচ্চা বউটাকে নিজের কাছে রেখে কোলে পিঠে করে মানুষ করত, তাহলে নিশ্চয়ই বউটা এতটা মোটা মাথার হতো না। তুর্য বিরক্তি ভরা কণ্ঠে বলল, আমি বললেই কি ওরা হাঁস মুরগি আর টিয়া পাখির বাচ্চা হবে নাকি? ওগুলো তো আমি ওদের ভালোবেসে বলি, বাস্তবে তো এরা সবাই মানুষের বাচ্চা। পৃথার মাথা ঘুরে উঠল। এই পুরুষ এসব কি উদ্ভট কথা বলছে? প্রথম বলল মান ইজ্জত মানুষ, তারপরে কী সব মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা, তাদের আবার টিয়ার বাচ্চা, সবটাই মাথার উপর দিয়ে গেল মেয়েটার। এই মুহূর্তে পৃথার নিজেকে কেমন মানসিক রোগী মনে হচ্ছে। আচ্ছা, সে নিজে মানসিক রোগী নাকি এই পুরুষ মানসিক রোগী? পাবনা থেকে পালিয়ে এসে উঠেছে রাজশাহীতে। আরুষ তুর্যের এই অসুস্থতার কথা বলেনি তো? পৃথা চোখ বড় বড় করে তাকালো আরুষের পানে। চোখে পড়ল ছেলেটা কেমন কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। পৃথার ভয় হলো, এই কোন পাগল ছাগলের কাছে এসে পড়ল। ছোটবেলা থেকে এমনি এই পাগলের ভয় পায় পৃথা। ছোটবেলায় একবার রাস্তায় তাকে একা পেয়ে এক পাগল ধাওয়া করেছিল, সেই থেকে পাগলে ভয়। এখানেও তো পৃথা একাই। আর আরুষ তো এই পাগলের লোক, যদি কোনোভাবে তাকে ধরে মারে। সেদিনও তো সকলের সম্মুখে থাপ্পড় মারল। কি জোরে থাপ্পড়টা ছিল! ব্যথায় তাৎক্ষণিক পৃথার মনে হয়েছিল তার দাঁত নড়ে গেছে। মেয়েটা ভয়ার্ত দৃষ্টিতে এদিক ওদিক তাকালো, অতঃপর হুট করে দৌড়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। পৃথাকে এভাবে দৌড়াতে দেখে হকচকিয়ে তুর্য, সেও ছুটল মেয়েটার পিছু পিছু। কিন্তু দরজার নিকট আসতে খেয়াল এলো সে অর্ধনগ্ন। দেহের ঊর্ধ্বভাগে নেই কিছুই, নিচে শুধুমাত্র একটা শুভ্র রঙা তোয়ালে জড়ানো। তুর্য নির্লজ্জ ঠিক আছে, তাই বলে এতটাও নির্লজ্জ নয় যে অর্ধ উলঙ্গ হয়ে শুধুমাত্র একটা তোয়ালে জড়িয়ে রাস্তায় রাস্তায় দৌড়াবে। তুর্য নিজ কক্ষের দরজার সম্মুখে গিয়ে থমে গেল। আরুষকে তাড়া দিয়ে বলল, আমার বউকে তাড়াতাড়ি ধর আরুষ। পৃথা দৌড়ে বেরিয়ে এলো তুর্যদের বিল্ডিং থেকে। তবে সে এসে থামলো না বিল্ডিংয়ের সম্মুখে। দৌড়ে আরও কিছু দূরে গিয়ে থমকে দাঁড়ালো। হাঁটুতে ভর দিয়ে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো। অতঃপর আবার স্বাভাবিক গতিতে হাঁটা শুরু করলো। কিন্তু কিছুটা দূরে যেতেই পৃথা অনুভব করলো তার নাম ধরে ডাকছে কেউ। আবার ওই ব্রিটিশ পাগল আর তার চেলা নয় তো? ছেলেটা দাঁড়ালো না, মেয়েটা দাঁড়ালো না, পায়ের গতি বাড়িয়ে দিল। তবে তাই বলে পিছন থেকে তার নাম ধরে ডাকাটা থামেনি, বরং আরও বেশি করে শোনা যাচ্ছে ডাকটা। পৃথা আবারও দৌড়াতে গিয়েও থেমে গেল। কণ্ঠস্বরটা কেমন চেনা চেনা মনে হচ্ছে, আরুষ কিংবা তুর্যের কণ্ঠের ন্যায় মনে হচ্ছে না। পৃথা থমকে দাঁড়ালো। পেছন ফিরে তাকাতেই চোখে পড়ল অতি পরিচিত একটি মুখশ্রী। এ তো পৃথার কলেজের একজন সম্মানীয় অধ্যাপক নাহিদ স্যার। যদিও বয়সে নিতান্তই অল্প বয়স, তবুও স্যার তো তাদের পড়ায়, অথচ তার এত ডাকাডাকি সত্ত্বেও পৃথা চলে যাচ্ছিল। মনে মনে অনুতপ্ত হলো পৃথা। ততক্ষণে তার সম্মুখে এসে দাঁড়ালো নাহিদ। হাঁপাতে হাঁপাতে বলল, কতক্ষণ ধরে ডাকছি আপনাকে, শুনছেন না? পৃথা জিহ্বা নাড়িয়ে ওষ্ঠ ভেজালো, আমতা করে বলল, দুঃখিত স্যার, আমি শুনিনি। নাহিদ আর এই বিষয়ে তেমন কথা বাড়ালো না। স্বভাবসুলভ ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল,
আপনি এখানে? জি, আমার সবাই এখানে স্যার। ও, আমি একটা কাজে এসেছিলাম এখানে। তা কলেজে যাচ্ছ? পৃথা মাথা নাড়ালো, মুখে জবাব দিল। হ্যাঁ। নাহিদ আবারও হাসলো, অতঃপর বলল, আমিও যাচ্ছি, চলো একসাথে যাই। পৃথা বারণ করতে চেয়েও পারল না। হাজার হলো শিক্ষক মানুষ, তার মুখের ওপর না কিভাবে বলবে। পৃথা সায় জানালো নাহিদের কথায়, পাশাপাশি হাঁটতে শুরু করলো দুজন। ততক্ষণে তুর্যও নিচে চলে এসেছে আরুষকে নিয়ে। বিল্ডিংয়ের সম্মুখেই দাঁড়িয়ে তার চোখে পড়ল অপ্রত্যাশিত দৃশ্যটা। তার বইয়ের পাশে কিনা একটা ছেলে হেঁটে যাচ্ছে, আর তার বউও কি সুন্দর অবলীলায় হেঁটে যাচ্ছে ওই অল্প বয়সী ছোকরার পাশে। তুর্যের চোখ দুটো জ্বলে উঠল, চোয়াল শক্ত হয়ে এলো মুহূর্তেই। বক্ষপিঞ্জরে জ্বলে উঠল হিংসাত্মক মনোভাব। তুর্য অগ্নিদৃষ্টিতে তাকালো পৃথার পানে, ভারী কণ্ঠে বলল, এই শিয়ালের বাচ্চাটা আবার কে খোঁজ নেয় আরুষ? আরুষ তুর্যের আসার কিছুটা আগেই এখানে এসে দাঁড়িয়েছিল, তাই পৃথার সাথে থাকা ছেলেটাকে বেশ ভালোভাবেই দেখে নিয়েছিল সে। আরুষ আর পৃথা এবং নাহিদের হাঁটার পানে দৃষ্টি রেখেই বলল, খোঁজ নিতে হবে না স্যার, ছেলেটা ম্যামের কলেজের শিক্ষক মিস্টার নাহিদ ভূঁইয়া। প্রথম যেদিন ম্যামকে খুঁজতে তার কলেজে গিয়েছিলাম সেদিনই দেখেছিলাম। আরুষের কথায় তুর্যের ক্রোধ যেন বাড়ল আরও। কপালের রগগুলো ফুলে ফেপে নীলচে হয়ে ধরা দিল সাথে সাথে। থমথমে কণ্ঠে সে বলল, মহিলা কলেজে কেন অল্প বয়সী শিক্ষক থাকবে? দেশে কি মহিলা শিক্ষক কিংবা বয়স্ক শিক্ষকের অভাব পড়েছিল? আরুষ তাকালো তুর্যের ক্রোধিত মুখপানে, আমতা করে বলল, আমি আগেই বলেছি স্যার, শিক্ষক কি তার সমতুল্য? তুর্য কটমট করে তাকালো আরুষের পানে, কটমট করে বলল, চুপ থাক আহাম্মক। তোর এই বেটাকে কোন দিক থেকে আমার বউয়ের বাপ মনে হচ্ছে? এই বেটার সাথে কি এখন আমার শাশুড়িকে বিয়ে দেওয়া যাবে? এই বেটা কি আমার শাশুড়ির মতো অর্ধ বুড়ির পানে দুষ্টু দৃষ্টি দিবে? উল্টো এর হাবভাব দেখে মনে হচ্ছে এটা আমার শাশুড়ি মেয়ের দিকে দুষ্টু দৃষ্টি দেওয়ার জন্য প্রস্তুত। আরুষ আর কিছু বলার অবকাশ পেল না। তুর্য তো ভুল কিছু বলেনি, আর তাছাড়া এই নাহিদ ব্যাটার হাবভাবও খুব একটা ভালো ঠেকেনি তার নিকট। কলেজের স্যাররা থাকবে ভাব নিয়ে, তাদের আচরণ হবে অন্যরকম। তা নয়, এ তো ছাত্রীর পেছনে পেছনে দৌড়ে ছাত্রীর সাথে ভাব বিনিময় করে। কোন কলেজের শিক্ষক ছাত্রী তার ডাকে না সাড়া দিলে পেছনে পেছনে দৌড়ে শুরু করে? নিশ্চয়ই এই নাহিদ শিয়ালের মনে অন্য কিছু চলছে। সময় গড়ালো, পৃথার কলেজ ছুটি হয়েছে মাত্রই। কলেজের সম্মুখে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তুর্য এবং আরুষ, অপেক্ষা করছে পৃথার জন্য। মেয়েটাকে গেট থেকে বেরিয়ে আসতে দেখে গাড়িতে উঠে বসলো তুর্য। পৃথা তাদের গাড়ির কাছাকাছি আসতেই একটু গলা বাড়িয়ে বলল, গাড়িতে উঠে এসো পৃথা। আচমকা কারো এমন কথায় হকচকালো মেয়েটা, তবে পরক্ষণে পাশ ফিরে তুর্যকে দেখে ভ্রু কুঁচকে এলো, সাথে কিছুটা ভয়ও লাগলো। এই পাগলটা আবার এখানে কেন চলে এসেছে? আগে তো তাকে একদম দেখতেই পারতো না, আর এখন পিছন ছাড়ছে না। এদের উদ্দেশ্য কি? তারপর আবার গাড়িতে উঠতে বলছে। কোথায় না কোথায় নিয়ে গুম করে দেবে, বা তার সাথে কোনো খারাপ কাজও তো করতে পারে। কথাগুলো ভাবতেই আটকে উঠল পৃথার কিশোরী হৃদয়। আজকাল কোনো মেয়েই তো নিরাপদ নয়। রোজই পত্রিকা খুললে অসংখ্য মেয়েদের সম্ভ্রম হারানোর হাহাকার চোখে পড়ে, সেখানে এই লোক তো পৃথার অপরিচিত। পৃথার হৃদয়ে ভয় ডানা মেলল। দুহাতে সে খামচে ধরল নিজের কলেজ ড্রেসের দুই পাশ। তখনই আবার ভেসে এলো তুর্যের ভারী কণ্ঠ। থমথমে কণ্ঠে সে বলল, গাড়িতে উঠে এসো। পৃথা আর দেরি করলো না একটুও। তুর্যের পানে একবার তাকিয়ে আবারও দৌড় শুরু সম্মুখের দিকে। তুর্যের কপালে ভাঁজ পড়ল। এমনি সকালে অন্য পুরুষের সাথে দেখে মেজাজটা চটে ছিল, এখন আবার এই মেয়ে তাকে উপেক্ষা করলো। সকালেও তাকে উপেক্ষা করে দৌড়ে চলে গেল, আবার এখনও। অথচ সকালে পরপুরুষের সাথে কি সুন্দর হেসে খেলে হেঁটে গেল। শরীরে রক্ত যেন টকবগিয়ে ফুটে উঠল ছেলেটার। লম্বা লম্বা পা ফেলে সে এগিয়ে গেল পৃথার পানে। দুপুরের দিকে রাস্তা ফাঁকায় থাকায় অল্পতেই মেয়েটাকে ধরে ফেলল তুর্য। পৃথা তবুও তুর্যের হাত থেকে পালানোর চেষ্টা চালালো, কিন্তু ছেলেটা ছাড়লো না তাকে, বরং এক প্রকার টেনে হিচড়ে ছুঁড়ে ফেললো গাড়ির ভেতরে। অতঃপর নিজেও গাড়ির ভেতরে ঢুকে বসলো। পৃথার এক হাত শক্ত করে ধরে আরুষকে আদেশের সুরে বলল, বাইরে যা তুই।
তুর্যের আদেশ আসতে দেরি, কিন্তু আরুষের বেরিয়ে যেতে দেরি হলো না। আরুষ যেন টুপ করে লাফিয়ে গাড়ির বাইরেই পড়ল। সাথে সাথে গাড়ির দরজা লক করে দিল তুর্য। পৃথার হাত ছেড়ে দিয়ে গা এলিয়ে দিল সিটের সাথে। পৃথার ভয় আরও বাড়ল। আগে তো তাও একজন সুস্থ মানুষ আরুষ তাদের সাথে ছিল, আর এখন সে একা একটা অর্ধপাগল ব্রিটিশ পুরুষের সাথে গাড়ির ভেতরে। এই লোক যদি তাকে কিছু করে ফেলে, সে অবলা একজন মেয়ে মানুষ হয়ে কিছুই করতে পারবে না। যদি মেরে টেরে ফেলে দেয়। ভয়ে গলা শুকিয়ে এলো পৃথার। না, এই পরিস্থিতিতে কোনোভাবেই তাকে দমে গেলে চলবে না। যে করেই হোক নিজেকে নিরাপদ রাখতে হবে। এখান থেকে বেরোতে হবে অতি দ্রুত। পৃথা 2 হাত উঁচিয়ে গাড়ির জানালায় আঘাত করতে শুরু করলো। চেঁচিয়ে বলল, কেউ আছেন? দয়া করে সাহায্য করুন আমাকে। এই খারাপ লোকটা আমাকে তুলে নিয়েছে। তুর্য নিজের চোখ দুটো বন্ধ করে নিল। তাচ্ছিল্যের স্বরে বলল, তুমি ভয় পেলে চিৎকার করলে, অথচ তুমি জানলেই না পৃথিবীতে এই মুহূর্তে সর্বাপেক্ষা আমার নিকটে তুমি নিরাপদ বেশি। স্বামী আমি তোমার। পৃথার নিজের চিৎকার চেঁচামেচিতে তুর্যর বলা নিচু কণ্ঠের একটা শব্দও তার কর্ণে পৌঁছালো না। ছেলেটা শেষ এক পলক তাকালো ব্যস্ত পৃথার পানে, অতঃপর চোখ বন্ধ করে পড়ে রইল আগের মতোই। পৃথা কতক্ষণ চিৎকার চেঁচামেচি করলো, অতঃপর ক্লান্ত হয়ে নিশ্চুপ হয়ে গেল। তুর্য চোখ মেলে তাকালো পৃথার পানে, ওষ্ঠ বাঁকিয়ে বলল, দম শেষ? পৃথা কটমট করে তাকালো তুর্যের পানে, ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি আমাকে এখানে তুলে কেন এনেছেন? বদ লোক একটা। তুর্য নড়ে চড়ে উঠল। সোজা হয়ে বসে গাড়ির পেছনের দিক থেকে এক বোতল পানি বের করে আনলো। পৃথার পানে বাড়িয়ে দিয়ে বলল, পানিটা খেয়ে নাও। ইস, হাঁপিয়ে গেছো একদম। পৃথা পানির বোতলটা হাতে নিল না, বরং তেতে ওঠা কণ্ঠে বলল, খাবো না আমি আপনার পানি। নামিয়ে দিন আপনি আমাকে। তুর্যের মেজাজটা সে সকাল থেকেই চটে আছে। বউ তার, যার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছে, খুঁজতে খুঁজতে ছুটে এসেছে সেই সুদূর ঢাকা থেকে রাজশাহীতে। তবুও বউকে নিজের করে পায়নি। সেই বউ কিনা তার চোখের সম্মুখে তাকেই উপেক্ষা করে অন্য পুরুষের পাশ ঘেঁষে রাস্তায় হাঁটে। আর যত অভিনয় তার সম্মুখে। তুর্য তবুও নিজেকে যথাসম্ভব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছে। সে কখনোই চায় না এই বাচ্চা বউটার উপরে তার ক্রোধে লেশমাত্র পড়ুক। তুর্য জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলল, মুরগির বাচ্চার মতো থাকো। এভাবে বাচ্চাওয়ালা মুরগির মতো ফোঁস না করে পানিটা গলায় ঢালো। চিৎকার চেঁচামেচি করতে করতে ঘেমে গেছো। আমাকে নিয়ে আপনাকে এত ভাবতে হবে না। আমাকে নামিয়ে দিন এক্ষুনি। পৃথার কাট কাট কণ্ঠস্বর। দাঁতে দাঁত চাপল তুর্য। নিজেকে যথাসম্ভব নিয়ন্ত্রণে রেখে বলল, নামিয়ে দেব অবশ্যই, তবে তোমার বাসা পর্যন্ত গিয়ে। আমি আপনার সাথে যাব না, ব্রিটিশ বদ লোক। তুর্য এবার যেন আর নিজেকে ধরে রাখতে পারল না। ভেতর থেকে ক্রোধ যেন উপচে বেরিয়ে আসতে চাইছে ছেলেটার। চোয়াল শক্ত হয়ে এলো তুর্যের। তার লম্বাটে পরিপুষ্ট হাতটা বাড়িয়ে হুট করে সে চেপে ধরল পৃথার সুডল নরম কোমর খানা। সেখানে বেশ শক্তপোক্তভাবে চেপে ধরে মেয়েটাকে নিয়ে এলো নিজের নিকট। দাঁতে দাঁত চেপে বলল, তা তোমার সাথে যাবে কেন? যাবে তো ওই কলেজের অল্প বয়স্ক কোচি কোনো স্যারের সাথে। তুর্যের কণ্ঠ নিষ্কৃত, কোনো কথা তেমনভাবে পৌঁছালো না পৃথার কর্ণে। মেয়েটা বরং নাজেহাল হয়ে উঠেছে তুর্যের অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত স্পর্শে। এই প্রথম পৃথার অঙ্গে কোনো পুরুষের ছোঁয়া, তাও এতটা গভীরভাবে। শরীরে গভীরতম এক স্থানে। মেয়েটা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে কেমন। তীব্র অস্বস্তিবোধ নাজুক হয়ে পড়েছে ছোট মেয়েটার কিশোরী হৃদয়। ভেতরে ভেতরে তোলপাড় শুরু হয়ে গেছে। এলোমেলো দৃষ্টি ফেলল পৃথা। কম্পিত কণ্ঠে বলল, আমাকে ছেড়ে কথা বলুন। তুর্য ছাড়ল না, বরং টেনে মেয়েটাকে আরও নিকটে নিল। পৃথার মুখের কাছে মুখ নিয়ে বলল, ছাড়বো না। কি করবে তুমি? তুর্যের প্রতিটি নিঃশ্বাসের বায়ু আছড়ে পড়ছে পৃথার চোখমুখ জুড়ে। পরম আবেশে চোখ দুটো বন্ধ করে নিল মেয়েটা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তুর্যের এই অনাকাঙ্ক্ষিত স্পর্শ পৃথার কেমন খারাপ লাগছে না। পৃথা শুনেছে পুরুষ মানুষের অযাচিত স্পর্শ খারাপ স্পর্শ বা কুনজর নাকি নারীরা বুঝতে পারে। পৃথা হয়তো এর আগে এমন স্পর্শের কখনো সম্মুখীন হয়নি, তবে কোনো পুরুষের নজর দেখে বুঝে নিতে পারত কোনটা ভালো নজর এবং কোনটা খারাপ নজর।
তবে আজ কেন এই স্পর্শের মানে সে বুঝতে পারছে না। এই অপরিচিত স্পর্শ খারাপ লাগছে না, পৃথার নিকট আবারও ভালো লাগছে না। কেমন দোটানার মধ্যে মন মজেছে, লজ্জা, ভয়, সংকোচ, সংশয়ে হৃদয় আবদ্ধ হয়েছে। তবুও কেন যেন পৃথা জোর গলায় কিছু বলতে পারছে না। এটাই বোধহয় পবিত্র সম্পর্কের বন্ধন। লোকমুখে শুনে যায় বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হলে দুই নরনারীর মধ্যে সৃষ্টিকর্তা এক অদৃশ্য বন্ধনের সৃষ্টি করে। সাথে সাথেই কথাটা বোধ হয় বহুলাংশে সত্যি। তাই না জেনে না বুঝেও তুর্যের সম্পর্কে খারাপের খাতায় ফেলতে পারছে না মেয়েটা। পৃথা চোখ বন্ধ রেখেই শীতল কণ্ঠে বলল, চিৎকার করবো আমি। তুর্য বাঁকা হাসল। পৃথার মনের অবস্থা একটু হলেও বুঝল সে। ক্ষীণ কণ্ঠে বলল, প্রথমত তুমি হাজার চিৎকার করলেও তোমার কণ্ঠে উচ্চারিত একটা শব্দ গাড়ির বাইরে যাবে না। দ্বিতীয়ত তুর্য চৌধুরীর হাত থেকে তোমাকে বাঁচানোর সাধ্য কারো এই মুহূর্তে নেই মুরগির বাচ্চা। তুর্য চৌধুরী নামটাই কম্পন ধরালো পৃথার কায়া জুড়ে। এর আগে বহুবার এই লোকের সাথে পৃথার দেখা হয়েছে, ঝগড়া হয়েছে, তবে নামটা জানা হয়নি। বারবার ব্রিটিশ লোক বলেই সম্বোধন করেছে তাকে, কিন্তু এই নামটা কেমন পরিচিত পরিচিত মনে হচ্ছে। কোথাও শুনেছে হয়তো, কিন্তু কোথায় শুনেছে পৃথা মনে করতে ব্যর্থ হলো। যেথায় শুনেছে শুনুক তো। এখন এই লোকটার থেকে নিজেকে মুক্ত করাই মেয়েটার একমাত্র লক্ষ্য হওয়া উচিত, কিন্তু সে লেগেছে এর নামের রহস্য খুঁজতে। তুর্য চৌধুরী নামটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিল পৃথা। মুহূর্তেই আবার আগের রূপে ফিরে গেল সে। কটমট করে বলল, ছাড়ুন আমাকে, অসভ্য পুরুষ মানুষ। তুর্য দাঁতে দাঁত চাপল, কটমট করে বলল, ছাড়লেই ওই চ্যাংরা স্যারের কাছে যাবে নাকি? সেই পায়তারা করছো? পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে। তখন থেকেই নাহিদ স্যারকে নিয়ে এই লোক অপমানের পর অপমান করে যাচ্ছে। কেন? নাহিদ স্যার সাথে তার কোনো সম্পর্ক আছে নাকি? নেই তো। শুধুমাত্র আজ সকালে একসাথে একটু কলেজে এসেছে, তাই এই লোক এত কথা বানিয়ে ফেলল। পৃথা ফুঁসে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি যার কাছে খুশি যাব, আপনার কি? আপনি কোন অধিকারে আমাকে এসব বলছেন? তুর্য রেগে গেল, খাবলে ধরল মেয়েটার নরম কোমরের ভাঁজ। ক্রোধে হিসিয়ে বলল, কোন অধিকারী বলেছি তা তোমার রাজাকার বাপকে জিজ্ঞেস করো। সে খুব ভালোভাবে চিনে আমাকে, আর আমার অধিকারটাও তার জানা সম্পূর্ণভাবে। পৃথা তেতে গেল, উঁচু কণ্ঠে বলল, একদম আমার বাবাকে উল্টাপাল্টা কথা বলবেন না। আমার বাবা মোটেই রাজাকার না, বরং আপনি ব্রিটিশ। তুর্য মুখ বাঁকালো, নির্লিপ্ত হয়ে বলল, তোমার বাপটা রাজাকার, ভাই দুটো আলবদর আল শামস। তোমার গোষ্ঠী শুদ্ধ সব বেইমানের দল, শুধুমাত্র তুমি ছাড়া। মুখ সামলে কথা বলুন। তুর্য আলতো হাসলো। পৃথার পানে আরেকটু ঝুঁকে বলল, মুখ সামলাবো না আমি? কি করবে? মুখে চুমু খাবে? তেমন ইচ্ছে থাকলে দ্রুত কাজটা সেরে ফেলো। শুভ কাজে দেরি করতে নেই, জানো না তুমি? পৃথা হতভম্ব হয়ে গেল। সব কিছু যেন মাথার উপর থেকে চলে গেল। এতক্ষণ না হয় চেপে ধরেছে ক্রোধের বশে, আর এখন চুমু খাওয়ার কথাও বলছে। আগে তো ভেবেছিল এ লোক শুধুমাত্র ব্রিটিশ, তারপরে আবিষ্কার করলো এ ব্রিটিশের পাশাপাশি আতপাগল, এখন অসভ্যও বটে। ছি ছি, চরিত্রের কি শ্রী! পৃথার হতবাকতার মাঝেই তাকে ছেড়ে দিল তুর্য। ঠিকঠাক হয়ে বসে পকেট থেকে মোবাইলটা বের করে আরুষকে মেসেজ করলো। গাড়িতে আয়। আরুষ প্রায় সাথে সাথেই গাড়িতে এলো। ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করলো দ্রুততার সাথে। এরপরে সময় কেটে গেলে দ্রুত। এমনিতেও কলেজ থেকে পৃথার বাড়ির দূরত্ব বেশি নয়, তার উপর মেয়েটা চুপচাপ বসে রয়েছে গাড়ির সিটে। আরুষ কিছুক্ষণের মধ্যেই তাদের বিল্ডিংয়ের সম্মুখে এসে থামালো গাড়িটা। তুর্যের আদেশে পৃথাদের বাসার সম্মুখে আর নিল না। পরে দেখা যাবে ওই রাজাকারের দল তাদের একসাথে দেখে কোনো গন্ডগোল লাগিয়ে দেবে। গাড়ি থামার বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরও পৃথাকে গাড়ি থেকে নামতে না দেখে ভ্রু কুঁচকালো তুর্য। কপালে ভাঁজ ফেলে শুধালো, নামবে নাকি তোমার বাসা পর্যন্ত যাব? পরে তোমার রাজাকার বাপ আল বদর আর আল শামস ভাই আমার সাথে দেখে ফেললে কিন্তু আমার কোনো দোষ নেই। পৃথা ফুঁসে উঠে তাকালো তুর্যের পানে, তবে বলল না কিছুই। এখন এই লোকের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে দেরি করার ইচ্ছে নেই কোনো। এমনি এই আতপাগলের পাল্লায় পড়ে অনেকটা সময় দেরি হয়েছে মেয়েটার।
পৃথা ফোঁস করতে করতে গাড়ি ছেড়ে বাইরে নেমে দাঁড়ালো। তীব্র ক্রোধ নিয়ে ঠাস করে লাগালো দরজাটা, অতঃপর হনহন করে ঠাঁটা দিল সম্মুখ পানে। তুর্য হেসে ফেলল বউয়ের রাগ দেখে, বিড়বিড়িয়ে বলল, মুরগির বাচ্চার মতো বউটা আমার। আরও সম্মুখে বসে লুকিং গ্লাসে দেখল তুর্যের হাসি মুখটা। কেমন যেন তুর্যের কার্যকলাপে সায় দিতে পারছে না সে। বউকে যেহেতু হাতে পেয়েছে, তাদের বিয়ের কথা বলে দিলেই তো পারে। এত অভিনয় করে সময় নষ্ট করার কি দরকার? তবে এই কথাগুলো তুর্যের সম্মুখে বলার সাহস পায় না ছেলেটা, আবার না বলেও থাকতে পারছে না। অধৈর্য লাগছে তার। বেশ কিছুক্ষণ সময় নিয়ে নিজের ভেতরে সাহস সঞ্চয় করলো আরুষ, অতঃপর তুর্যকে শুধালো, স্যার, আপনি ম্যামকে এখনও বলে দিচ্ছেন না কেন সে আপনার বউ? আপনাদের বিয়ে হয়েছিল। থামলো আরুষ, আমতামতা করে বলল, একবার সত্যিটা বলে দিলেই তো হয়, সব ঝামেলা শেষ হয়ে যায়। এসব লুকোচুরি খেলার মানে কি স্যার? তুর্য হাসলো, গাড়ি সিটের সাথে গা এলিয়ে দিয়ে বলল, বউয়ের সাথে লুকোচুরি খেলতে ভালো লাগছে আরুষ। বউটার বিভ্রান্তিকর মুখশ্রী হৃদয়ে প্রশান্তি দিচ্ছে। তপ্ত নিঃশ্বাস ফেলল আরুষ, বিড়বিড়িয়ে বলল, এই প্রশান্তি না আবার অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। আরুষের নিচু স্বরে বলা কথাগুলো তুর্যের কর্ণে ঠিকঠাকভাবে পৌঁছালো না। ভ্রু উঁচিয়ে সে শুধালো, কিছু বললি? আরুষ এড়িয়ে যেতে চাইল তুর্যকে। এই কথাগুলো শুনলে আবার কি না কি বলে আতপাগল লোকটা, কোনো বিশ্বাস নেই তো। আরুষ কণ্ঠস্বর স্বাভাবিক রেখেই বলল, তেমন কিছু না স্যার। বিকেলে তেজহীন সূর্য, দুপুরের ন্যায় আর প্রচণ্ড গরম এবং তেজ ছড়াচ্ছে না সে। আবহাওয়াও বেশ সদয় হয়েছে আজ। মৃদু শীতল বাতাস বইছে চারপাশে। আবহাওয়ার এমন অনুকূল রূপ দেখে হৃদি এসে জুটেছে পৃথাদের বাড়িতে। উদ্দেশ্য পৃথাকে নিয়ে বাইরে বেরুবে, কিছু কেনাকাটা করার আছে তার। প্রথমে পৃথা রাজি না হলেও হৃদির জোরাজুরিতে না করতে পারল না আর। দুই বান্ধবী মিলে একদম সেজেগুজে কক্ষ থেকে বেরিয়ে এলো। এখন শপিংয়ে যাবে, তারপরে একটু ঘুরবে, শেষে পড়ন্ত বিকালে গোধূলি লগ্নকে সাক্ষী রেখে ফুচকা খেয়ে বাড়িতে ফিরবে। তবে তাদের এই এত পরিকল্পনা টিকলো না খুব বেশিক্ষণ। বসার কক্ষে আসতেই পরিকল্পনায় ভাটা লাগিয়ে দিল পিয়াস। ছেলেটা বসেছিল বসার কক্ষের সোফাতেই। দুই বান্ধবীকে এত সেজেগুজে বেরোতে দেখে ভ্রু যোগল কুঁচকে এলো পিয়াসের। থমথমে কণ্ঠে প্রশ্ন করল, কোথায় যাচ্ছিস? হৃদি আর পৃথা থমকে দাঁড়ালো সাথে সাথেই। হৃদি মেয়েটা জড়সড় হয়ে দাঁড়ালো পৃথার পাশেই। এমনি ভাই বাবারা যতই ভালোবাসা দিক না কেন, সময়ে শাসন করতেও পিছপা হয় না তারা। তাছাড়া তার এক একটা ভাইয়ের যে শরীর ভর্তি ক্রোধ। পৃথা আমতামতা শুরু করলো, ভেঙে ভেঙে বলল, এই বাইরে যাচ্ছিলাম একটু, হৃদির কিছু কেনাকাটা করার আছে তো তাই। পিয়াস আর চোখে তাকালো ভীত হৃদির পানে। মেয়েটা তাকে অজানা কারণেই ভয় পায় সর্বদা। কখনো এই মেয়ের উপরে নিজের কোনো ক্রোধ প্রকাশ করেছে বা ক্রোধে দু চারটা থাপ্পড় মেরেছে তাও তো নয়। তারপরও কেমন যেন মেয়েটা তার সম্মুখে আসলেই গুটিয়ে যায়। অন্যদের বেলায় তো বেশ প্রাণোচ্ছল চঞ্চল থাকে, তাহলে তার দোষটা কি? তাকে কেন ভয় পাবে? তপ্ত নিঃশ্বাস ফেলল পিয়াস, বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, চল আমিও যাব তোদের সাথে। পিয়াসের সাথে যাওয়ার কথা শুনে যেন আটকে উঠল দুই রমণী। হৃদি খামচে ধরল পৃথার হাত। তাদের সাথে পিয়াস যাওয়া মানে সকল পরিকল্পনাতে জল ঢালা। পিয়াস তাদের বাসা থেকে সোজা শপিং মলে নিয়ে যাবে, সেখান থেকে আবার খেদিয়ে বাড়িতে নিয়ে আসবে। কোথাও ঘোরাঘুরিও হবে না, আর ফুচকা খাওয়া তো হবেই না। পৃথা জিহ্বা দ্বারা নিজের দুই ওষ্ঠ ভিজিয়ে নিল, অতঃপর বলল, তোমাকে যেতে হবে না ভাইয়া, আমরা দুই বান্ধবী তো আছি, যাবো আর চলে আসবো। পিয়াস এক পলক তাকালো বোনের পানে, অতঃপর হৃদির পানে শীতল দৃষ্টি নিক্ষেপ করে বলল, এজন্যই তো আমাকে আরো বেশি করে যেতে হবে। এক গর্ধবের সাথে যাচ্ছে আরেক গর্ধব। পৃথা আর হৃদি অপমানিত বোধ করলো বেশ। তবে পিয়াসের মুখের উপরে আর কিছু বলার সাহস হলো না তাদের। অগত্যা পিয়াসের সাথেই শপিংয়ে যাওয়ার জন্য উদ্যত হলো দুই নারী। একটু বাদেই কাছাকাছি একটা ছোটোখাটো শপিং মলে এসে পৌঁছালো পিয়াস, হৃদি এবং পৃথা। তাদের শপিং মলে ঢুকতেই সেখানে এসে পৌঁছালো তুর্য এবং আরুষ। আরুষের উপরে সর্বদা পৃথার উপর নজর রাখার দায়িত্ব ছিল। সেই দায়িত্ব পালনে নিয়োজিত অবস্থায় আরুষ যখন দেখলো পৃথা বাড়ি থেকে বের হচ্ছে, চটজলদি সে খবরটা পৌঁছে দিল তুর্যের কানে।
তুর্যও দেরি করেনি, কোনো রকমে তৈরি হয়ে পিছু নিয়েছে বউয়ের। ফলস্বরূপ এখন সে শপিং মলে ঢুকে পিয়াসকে বউয়ের সাথে দেখেই মেজাজটা চটে গেল ছেলেটার। কোথায় বউ একা আসবে, তার পিছু পিছু একটু ঘুরঘুর করবে, কিশোরী বয়সের ন্যায় নিজের বউ নামক মেয়েটাকে বিরক্ত করবে তা না, কাবাবের মধ্যে হাড্ডি হতে আরেকজন এসে হাজির। তুর্য দাঁতে দাঁত চাপলো, কটমট করে আরুষকে বলল। এই আলবদরটা এখানে আমার বউয়ের সাথে কি করছে? আরুষ শুনল তুর্যের প্রশ্ন, তবে প্রত্যুত্তরে বলল না কিছুই। আসলে এই আলবদর কেন এসেছে তা তো সেও জানে না, হয়তো বোনকে একা ছাড়তে চায়নি তাই এসেছে। তুর্য আড়াল থেকে বেশ কিছুটা সময় ঘুরঘুর করলো বউয়ের কাছে যাওয়ার জন্য, কিন্তু সে সুযোগ তার এলো না। পিয়াসটা যেন আঠার মতো লেগে আছে মেয়েটার সাথে। তুর্যের মেজাজ বিগড়ালো আরও। আজ শুধুমাত্র বউটার মনের মধ্যে তাকে নিয়ে কোনো নেতিবাচক প্রভাব ফেলতে চায় না বিধায় পৃথার বাপ ভাইয়ের সাথে ঝামেলা করছে না, নয়তো দেখিয়ে দিত তুর্য কী জিনিস। এমনি বইয়ের হৃদয়ে তার জন্য নেতিবাচক চিন্তাভাবনার তো শেষ নেই। তুর্যের ভাবনার মধ্যে পৃথারা এগিয়ে গেল বিল পরিশোধ করতে। আজকের মতো কেনাকাটা শেষ তাদের। বিল পরিশোধ করার সময় শপিং মলেরই একজন মহিলা কর্মচারী তড়িঘড়ি করে দৌড়ে এলো একটা প্যাকেট হাতে। জনবলে পিয়াস, পৃথা, রিধি তিনজন থাকলেও কর্মচারী নারীটি প্যাকেটটা এগিয়ে দিল পৃথার পানে, হাসি মুখে বলল, ম্যাম, এটা আপনার। পৃথা অবাক হলো, প্যাকেটটা হাতে নিয়ে ভেতরে দেখলো একটা বেশ সুন্দর শাড়ি, কালো নরম জর্জেটের উপর সোনালি কারুকাজ খচিত। সুন্দরের সাথে সাথে শাড়িটা দামিও মনে হচ্ছে, তবে এমন কোনো শাড়ি পৃথা তো নেয়নি বা নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেনি। পৃথা অবাক কণ্ঠেই বলল, আমার মানে আমি তো এই শাড়িটি কিনিনি। অল্প বয়সী নারীটি একগাল হাসলো, অত্যন্ত নম্র কণ্ঠে বলল, এটা আপনি কিনেননি ম্যাম, এটা আমাদের তরফ থেকে আপনার জন্য উপহার। কয়দিন আগে বসন্ত গেল তো, সেই উপলক্ষে আমাদের এখানে একটা অফার চলছে। 3000 টাকার উপরে কেউ শপিং করলে তাকে একটা শাড়ি গিফট করা হবে। সেই শাড়িটাই আপনি পেয়েছেন। মহিলা কর্মচারীর এহেন যুক্তিতে ভ্রু কুঁচকে এলো পিয়াসের। পৃথার হাত থেকে শাড়িটা নিজের হাতে নিল সে, উল্টে পাল্টে দেখে বলল, কিন্তু শাড়িটা দেখে মনে হচ্ছে না 3000-এর থেকে অধিক দাম হবে। মেয়েটি আমতামতা করলো, কিছুটা ইতস্তত ভঙ্গিতে বলল, আমি কি জানি, শপিং মল কর্তৃপক্ষের সিদ্ধান্ত এটা। পিয়াস এবং পৃথা এবং রিধি বোধহয় বিশ্বাস করলো মেয়েটার কথা। রিধির মন খারাপ হলো, সে বলল, তাহলে আমারটা কোথায়? ম্যাম, আপনারা দুজন সম্ভবত মিলেমিশে 3000 টাকার শপিং করেছেন, তাই শাড়ি একটাই পাবেন। রিধি আর কিছু বলল না, যদিও শাড়িটা তার পছন্দ হয়েছিল, কিন্তু যেহেতু সেটা পৃথার হাতেই প্রথম উঠেছে এবং তার বলে সম্বোধন করা হয়েছে তাই সে চুপ রইল। তাছাড়া পিয়াসের সামনে এই শাড়ি নিয়ে ঝগড়া করার সাহসও তার নেই, নয়তো বান্ধবীর সাথে এক চটক ঝগড়া লাগিয়ে হলেও শাড়ি তার নিত সে। পিয়াস তাকালো রিধির মলিন মুখশ্রীর পানে। শাড়ি দেওয়া ওই নারী কর্মীকে বলল, হুবহু এমন আরেকটা শাড়ি দিন আমাদের। জি স্যার। ওষ্ঠ নাড়িয়ে কথাটা একবার আওড়িয়ে নারী কর্মীটি চটজলদি হুবহু একই রকম শাড়ি একটা এনে বাড়িয়ে দিল তাদের পানে। পিয়াস তাকালো রিধির দিকে, আদেশের সুরে বলল, শাড়িটা নাও। রিধি নিল না শাড়িটি, আমতামতা করে বলল, আমার লাগবে না। পিয়াস সাথে সাথে ধমকে উঠল রিধিকে, গম্ভীর কণ্ঠে বলল, তোমার কাছে জিজ্ঞেস করেছি আমি, নিতে বলেছি নাও। রিধি আর না করার সাহস পেল না। এমনিও শাড়িটা সে নিতে চাইছিল ভীষণভাবে, শুধুমাত্র ভদ্রতার খাতিরে না করছিল। যাক, এই লোক ধমকটা তো কোনো কাজে এলো তার, অন্তত ধমকের বদলতে একটা সুন্দর শাড়ি পেয়েছে সে। রাত বেড়েছে কিছুটা, চারদিকে যদিও এখনও নীরব হয়ে ওঠেনি, তবে অন্ধকার গ্রাস করেছে বেশ ভালোভাবেই। আকাশটাও বেশ মেঘলা, বিকালে অল্প বিস্তর শীতল হাওয়ায় উপস্থিতি পাওয়া গেলেও এখন টিপটিপ বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে। আবহাওয়া খারাপ থাকায় শিকদার বাড়ির সবাই আজ তাড়াতাড়ি নিজেদের রাতের খাবারে পাট চুকিয়ে যার যার কক্ষে দাঁড় দিয়েছে। পৃথা কক্ষে প্রবেশ করেই বিছানায় উপরে রাখা বিকালে শপিং মল থেকে পাওয়া শাড়িটা হাতে তুলে নিল। 2 পা ফেলে গিয়ে দাঁড়ালো ড্রেসিং টেবিলের সম্মুখে। শাড়িটা গায়ে ফেলে দেখতে লাগলো কেমন কেমন লাগছে তার। শাড়িটা ভারী পছন্দ হয়েছে মেয়েটার। ভাগ্যিস আজ শপিং মলে গিয়েছিল সে, নয়তো কত সুন্দর একটা শাড়ি মিস করে যেত।
পৃথা শাড়িটা নিয়ে ব্যস্ততার মধ্যেই বিছানার উপরে ফেলে রাখা তার মোবাইল ফোনটা বেজে উঠল প্রবল ঝংকার তুলে। মেয়েটা বিরক্ত হলো, কে আবার এই সময়ে কল করছে। পৃথা একরাশ বিরক্ত নিয়ে এগিয়ে গেল বিছানার পানে। মোবাইলের স্ক্রিনে জ্বলজ্বল করছে অপরিচিত নাম্বার। একবার রিসিভ করবে না ভেবেও কলটা রিসিভ করলো সে। যদি কেউ কোনো প্রয়োজনে কল করে থাকে তবে কল ধরে মেয়েটা নিজের ভিতরকার বিরক্তিভাব প্রকাশ করলো না, বরং নম্র কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। কে বলছেন? সাথে সাথেই ওপাশ থেকে ভেসে এলো এক পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর। সালামের জবাব দিয়ে সে বলল, ওয়ালাইকুম আসসালাম। আমি কে তা জানার আগে বলো, তোমাকে এই বয়সে মোবাইল কে দিয়েছে? পৃথার কপাল কুঁচকে এলো। কে এই লোক এই মাঝরাতে কল করে জবাবদিহিতা চাইছে? আর পৃথাই বা কেন অপরিচিত কাউকে কৈফিয়ত দিবে? পৃথা চরম বিরক্তি নিয়ে বলল, কে আপনি বলুন তো? আর এত রাতে কল করে এইসব কি প্রশ্ন? আগে বলো, তোমাকে এই বয়সে মোবাইল কে দিয়েছে? পৃথা চোখ মুখ খিচে বলল, বাবা দিয়েছে। হ্যাঁ, তা তো দিবেই। তোমার রাজাকার বাপটা আমার কপাল পোড়ার জন্য উঠে পড়ে লেগেছে দেখছি। এই রাজাকার এইটুকু শুনে পৃথা বুঝে গেল কে হতে পারে এই লোক। দাঁতে দাঁত চাপলো পৃথা, কটমট করে বলল, এই ব্রিটিশ লোক, আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন? তুর্য যেন মজা পেল পৃথার কথায়, রসিয়ে রসিয়ে বলল, আকাশে বাতাসে আমার মনে। পৃথা তেতে গেল। এই আতপাগল লোক তো হাত ধুয়ে তার পেছনে পড়ে গেছে। চাইছেটা কি এ? পৃথা ঝাঁঝালো কণ্ঠে প্রশ্ন করল। অসভ্য লোক, আমাকে এত রাতে কল করেছেন কেন? তুর্য হাসল, দাঁত দিয়ে নিজের ওষ্ঠ কামড়ে বলল, প্রেম করবে আমার সাথে প্রেম? পৃথা মুখ বাঁকালো, ভেংচি কেটে বলল, আপনার মতো ব্রিটিশ আজ পাগল লোকের সাথে প্রেম করার সাথে কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে কতক্ষণ টানাটানি করব তাও ভালো। তুর্য ভ্রু কুচকালো, বেশ দৃঢ় কণ্ঠে বলল, কিন্তু প্রেম তো তোমার আমার সাথেই করতে হবে, আমি ছাড়া তোমার কোনো গতি নেই। পৃথা জ্বলে উঠল, গর্জানো কণ্ঠে বলল, একদম বাজে কথা বলবেন না ব্রিটিশ পুরুষ। রাত বিরতে একটা মেয়েকে কল করে এমন নির্লজ্জ মার্কা কথা বলতে লজ্জা করছেন আপনার? আপনাকে আমি ব্রিটিশ আধ পাগল ভেবেছিলাম, এখন দেখছি চরম অসভ্য বটে। আমি তোমার ভাবনার চেয়ে অধিক অসভ্য, মুরগির বাচ্চা। ধীরে ধীরে টের পাবে। পৃথা ভেংচি কাটল, তাচ্ছিল্যের স্বরে বলল, আপনার সাথে আর কথা হলে তো টের পাবো, আপনার সাথে তো আমার আর কথাই নেই। তুর্য নিঃশব্দে হাসল, ছোট একটা শ্বাস ফেলে বলল, আমাদের আবার দেখা হবে, কথা হবে এই বিশালতার আকাশের নিচে, ছোট্ট একটা ভালোবাসাময় ঘরে সুখময় সংসার হবে। তুর্যের বলা প্রতিটি কথা মন দিয়ে শুনল পৃথা। হৃদয়ে অদ্ভুত এক অনুভূতি কড়া নাড়ল, সাথে সাথেই হৃদস্পন্দনও গাঢ় হয়ে উঠতে শুরু করেছে ধীরে ধীরে। তবে পরক্ষণে বিভ্রান্ত হয়ে পড়ল মেয়েটা। এই পুরুষ কেন এত রাতে তাকে কল করে এসব প্রেমময় বাক্য আওড়াচ্ছে? এ পুরুষ এখনও তার নিকট অপরিচিত মানবের কাতারেই পড়ে। দুজনের সম্পর্কে তেমন কিছু জানা হয়ে ওঠেনি এখনও। খুব বেশি দিন হয়নি তাদের দেখা হয়েছে। তারপর থেকে একে অপরের শত্রুতাকেই বরণ করে নিয়েছিল দুজন। হঠাৎ কী হলো? মাত্র 3-4টা দিন ধরে পরিবর্তন এলো এ পুরুষের ব্যবহারে। খুব করে ভালো ব্যবহার করছে পৃথার সাথে, আবার সময়ে অসময়ের প্রমময় বাক্য বানে কাবু করার চেষ্টা চালাচ্ছে মেয়েটাকে। তাছাড়া একটু আগে কিসব বলল, কথাগুলো শেষ লাইনে বেশ দৃঢ়তার সাথে তো তুর্য নামক পুরুষটি তাকে জানান দিল, ভালোবাসাময় ঘরে সুখময় সংসার হবে। পৃথার ভ্রুযুগল কুঁচকে এলো। তাদের সংসার কিভাবে হবে? কেন হবে? হুট করে এই অপরিচিত পুরুষের সাথে বিয়ে হবে তার? কোথা থেকে হুট করে উদয় হলো এই লোক? পৃথা কেমন হাঁসফাঁস করে উঠল, বিভ্রান্তপূর্ণ কণ্ঠে বলল, আমি রাখছি, আপনি আমাকে আর কল করবেন না, সাবধান। কথাটুকু বলেই মেয়েটা খট করে কেটে দিল কলটা। তুর্য হাসল, মেয়েটাকে বিরক্ত এবং বিভ্রান্ত করতে বেশ ভালোই লাগছে তার। তুর্য ভাবলো আবারও কল করবে পৃথাকে, আর একটু বিরক্ত করবে, কিন্তু তার আগেই হন্তদন্ত হয়ে কক্ষে প্রবেশ করলো আরুষ। ব্যস্ত কণ্ঠে বলল, স্যার ওরা এসে গেছে। তুর্য পিছন ফিরে তাকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো, কারা এসে গেছে? আরুষ তাড়াহুড়ো করে শুরু করলো, হড়বড়িয়ে বলল, শাহিন মির্জা যে আমাদের হাতে বন্দি তা তার দলের লোকেরা জেনে গেছে ইতিমধ্যে। তার লেজ ধরেই রাজশাহী পর্যন্ত পৌঁছে গেছে ওরা।
মুহূর্তেই তুর্যের চোখ মুখ শক্ত হয়ে উঠল। গম্ভীর কণ্ঠে সে বলল, সিকিউরিটি বাড়িয়ে দে, যেটাকে যেখানে পাবি তুলে নিবি। একটা গাধার বাচ্চাও যেন রাজশাহীর মাটিতে পড়ে না থাকে। সুদীর্ঘ এক রাত গড়িয়ে সকালে দেখা মিলেছে। রাতের নিস্তব্ধতায় ঘেরা শহরটা আবার ব্যস্ত হয়ে পড়তে শুরু করেছে ধীরে ধীরে। তবে এই ব্যস্ততার মাঝে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আজ হামলে পড়েছে কিছু ভয়ঙ্কর শ্রেণীর সমাজ। সচরাচর রাজশাহীর এমন মফস্বল শহরে সন্ত্রাস কিভাবে গোলাগুলির মতো ঘটনা দেখা যায় না তেমন। তবে আজ গুলি চলেছে, তীব্র বেগে গুলি, চিৎকার চেঁচামেচি এবং জনগণের বাঁচার হাহাকারের ধ্বনি শোনা যাচ্ছে চারিদিকে। আরুষকে দেখা যাচ্ছে সে ভিড়পূর্ণ গোলাগুলিরময় স্থানে। কাউকে কল করে সে বলছে কিছু একটা। কিছুটা সময় অতিবাহিত হতেই ভিড় ঠেলে বেরিয়ে এলো পরিপুষ্ট বলিষ্ঠদেহী কিছু জনসংখ্যা। তারা বেরিয়ে দুই দলে বিভক্ত হয়ে গেল। অর্ধেক লোক জনগণকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার কাজে লেগে পড়ল মুহূর্তে ব্যয় না করে, আর বাকি অর্ধেক নিজেদের নিকট সংরক্ষিত বন্দুক হাতে তুলে পাল্টা গুলি ছুড়ল দুর্বৃত্তদের উপরে। তুর্য এতক্ষণ গাড়িতে বসে বসে অবলোকন করছিল আশেপাশের পরিস্থিতি। গতকাল রাতেই সে বলেছিল এই দুরাত্মা গাধার বাচ্চাগুলোকে তুলে নিতে, কিন্তু আহামকগুলো তা পারেনি। ফলস্বরূপ আজ এই গোলাগুলি। শুধুই সাধারণ জনগণের উপর এই ভোগান্তি নেমে এলো। এগুলোর একটাকে দিয়েও কোনো কাজ হয় না। তবুও তুর্য বিরক্ত হলো ভীষণ। একটু ঝুঁকে পায়ের গোড়ালির কাছ থেকে বের করে আনলো লুকায়িত একখানা বন্দুক। মুখে কালো মাস্ক চাপিয়ে সে বেরিয়ে এলো গাড়ি থেকে। দুর্বৃত্তদের নিশানা করে পরপর দুটো গুলি ছুড়ল। একটা গিয়ে লাগলো একজনের ডান পায়ে এবং অন্যটা অন্য একজনের হাতে। তুর্য আরেকটা গুলি ছুটতে উদ্যত হতে পাশ থেকে শোনা গেল অতি পরিচিত কণ্ঠ চিৎকারের ধ্বনি। ছেলেটা কিছুটা চমকালো, পাশ ফিরতে আবিষ্কার করলো পৃথাকে। মেয়েটা কেমন বড় বড় চোখ করে তাকিয়ে আছে তার পানেই। পরনে কলেজের পোশাক আর পিঠে ব্যাগ। মেয়েটা বোধ হয় কলেজে যাচ্ছিল। তুর্য বিচলিত হলো, হাতে ধরে রাখা বন্দুকটা লুকিয়ে ফেললো প্যান্টের পকেটে। পৃথা ভীত হলো বেজায়। এমন কোনো পরিস্থিতিতে এর আগে সে পড়েনি কখনো। এই যে সত্যিকারের বন্দুক, তাও সে আগে দেখেনি কখনো। তাই তো হুট করে সম্মুখে এত গোলাগুলি, রক্তপাত, আহত, চিৎকার চেঁচামেচি, লোকজনের ছোটাছুটি দেখে ভীত হয়ে পড়েছে মেয়েটা। তার উপর আবার তার সম্মুখে দাঁড়িয়ে একটা লোক গুলি চালাচ্ছে কি দক্ষতার সাথে। পৃথার ভীতির মধ্যে সে লক্ষ্য করলো তার সম্মুখে দাঁড়ানো এতক্ষণের গুলি চালানো লোকটা এগিয়ে আসছে তার পানেই। মেয়েটা ভীত হলো আরও। লোকটা তার পানে কেন যাচ্ছে? তাকে গুলি চালাতে দেখে ফেলেছে বলে কি মেরে ফেলে দিবে এখন? দিতেও পারে, এদের বিশ্বাস নেই কোনো। পৃথা ভয়ে দুই পা পিছিয়ে গেল, কম্পিত কণ্ঠে বলল, আমাকে মারবেন না প্লিজ। আমার এখনো বিয়ে করা বাকি। মরে গেলে আমার জামাইটা বিয়ের আগেই বিধবা হয়ে যাবে। পৃথা কথায় ভ্রু কুচকালো তুর্য। মেয়েটা আবোল তাবোল এসব কি বলছে? মাথা ঠিক আছে তো? তুর্য আরও তড়িঘড়ি করে এগিয়ে গেল পৃথার কাছে। পৃথার হাঁটু কাঁপল ভয়ে। এমনি মাথা ঠিক নেই তার। মৃত্যু ভয়ে কী থেকে কী বলেছে সে নিজেও জানে না। নয়তো সজ্ঞানে থাকলে এমন পরিস্থিতিতে এমন উদ্ভট কথাবার্তা অন্তত তার মুখ দিয়ে বেরোতো না। পৃথা নিজের প্রাণ বাঁচাতে পালাতে চাইল, কিন্তু পারল না। তার আগেই তাকে ধরে ফেলল তুর্য। পৃথার কলিজা কাঁপল। তার ভাবনা মতে মৃত্যুর সম্মুখে এসে দাঁড়িয়েছে তার। না, আর পারল না। মস্তিষ্ক অতিরিক্ত ভয়, চাপ এবং চিন্তায় মেয়েটা জ্ঞান হারাতে সময় নিল না বেশিক্ষণ। ঢলে পড়ল তুর্যের বক্ষে। তুর্য অস্থির হলো, হৃদয়ে ঝড় উঠল। কি হয়েছে তার ছোট্ট বউটার? তুর্য বিচলিত কণ্ঠে ডাকলো বউকে, বলল, পৃথা, এই পৃথা, কি হয়েছে? চোখ খোলো। পৃথা চোখ খুলল না। তুর্যের অস্থিরতা বাড়ল। সে মেয়েটাকে ধরে নিয়ে বসালো গাড়ির ভেতরে। অতঃপর নিজেও গাড়ির সিটে বসে মেয়েটার মাথা নিল কাঁধে। আলতোভাবে কয়েকটা চাপড় দিল বইয়ের নরম গালে। আবারও ডাকলো, পৃথু, এই পৃথু। পৃথার হুঁশ নেই, কোনো কথা বলছে না। তুর্য অস্থিরতায় নিজের মুখ থেকে মাস্কটা খুলে ছুঁড়ে মারল গাড়ির পেছনের দিকে। গাড়ির ভেতরে থাকা পানির বোতল থেকে অল্প পানি হাতে নিয়ে ছিটা মারল পৃথার চোখ মুখে। তবুও মেয়েটা চোখ খুলল না। তুর্য ভেজা হাতেই আবার আলতোভাবে কয়টা চাপড় দিল মেয়েটার গালে। ব্যগ্র কণ্ঠে বলল, কি হয়েছে? কথা বলো বউ। ওদিকে গোলাগুলিও থেমে গেছে অনেকক্ষণ। তুর্যের লোকেরা দুর্বৃত্তদের পুরো দলটাকে ধরে নিয়েছে, স্থান পরিষ্কার করে দিয়েছে।
পরিস্থিতি এখন সম্পূর্ণ অনুকূলে। কেউ এসে হুট করে বলতে পারবে না এখানে একটু আগে এত বড় গোলাগুলি হয়েছে। আরও শেষে বসলো গাড়ির ড্রাইভিং সিটে। পৃথাকে নিথর হয়ে পড়ে থাকতে দেখে তুর্যকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো, ম্যামের কি হয়েছে স্যার? তুর্য পৃথার পানে দৃষ্টি রেখেই জবাব দিল। গোলাগুলি দেখে ভয় পেয়ে গেছে। থামলো তুর্য, চোখ মুখ শক্ত করে পরক্ষণেই বলল, গাধার বাচ্চাগুলোকে ততক্ষণ পেটাবি যতক্ষণ না জ্ঞান হারায়। আমার বউকে ভয় দেখানো ওদের বাপের নামই আমি ভুলিয়ে দেব আজ আমি। কথাটা শেষ করেই আবার ব্যস্ত ভঙ্গিতে পানি ছিটিয়ে দিল পৃথার চোখ মুখে। মেয়েটা খানিক বাদেই পিটপিট করে চোখ মেলে তাকালো, সাথে সাথেই উত্তেজিত হয়ে পড়ল। আবার উত্তেজিত কণ্ঠে বলল, আমাকে মারবেন না দয়া করে, আমি কাউকে কিছু বলবো না। তুর্য দুই হাতে নিজের বক্ষের সাথে আগলে নিল মেয়েটাকে, আদরে কণ্ঠে বলল, কেউ মারবে না তোমাকে, আমি আছি তো। পৃথা বোধ হয় ভরসা পেল তুর্যের কথায়, উত্তেজনা কমলো কিছুটা। তবে যখনই মেয়েটা আবিষ্কার করলো সে তুর্যের বুকে লেপ্টে রয়েছে, সাথে সাথেই ছিটকে দূরে সরে গেল। লাজে গাল দুটো লাল হয়ে গেল পৃথার। ছিছি, সে কি এতক্ষণ এক পুরুষের শরীরের সাথে লেপ্টে ছিল? এলোমেলো দৃষ্টি ফেলল পৃথা, আমতা আমতা করে বলল, ওখানে একটা লোক গুলি চালাচ্ছিল তো, তাই একটু ভয় পেয়ে গিয়েছিলাম আর কি। তুর্য স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, মেয়েটা তাকে চিনেনি, চিনলে হয়তো ঝামেলা হতো অনেক। এমনি তাদের সম্পর্কে ঠিক নেই কিছুই। তার মধ্যে এই যদি পৃথা কোনো মতে জেনে যেত এই গোলাগুলির মূল সে, তবে আর এই জনমে বউকে পাওয়া লাগতো না। ভাগ্যিস মাস্ক পরেছিল, ওই মাস্কটাকে আজ বাঁচিয়ে দিল। রাতের আধারে ছেয়ে গেছে চারপাশটা, চারদিক নীরব হতে শুরু করেছে একটু একটু করে। শিকদার বাড়ির সবাই রাতের খাবার খেতে বসেছে ইতোমধ্যে। পৃথা খাবার নিয়ে শুধু বসে রয়েছে, খাচ্ছে না মোটেই। চোখের সম্মুখে বারবার তার চোখে ভেসে উঠছে আজ সারাদিনের ঘটনাগুলো। সারাদিনের স্মৃতিচারণ করতে করতে হঠাৎই মেয়েটা স্মরণে এলো তুর্যের কথা। অমন একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে থেকে ওই লোকটাই তো তাকে বাঁচিয়েছিল। আচ্ছা, এই তুর্য চৌধুরী আসলে কে? কি তার পরিচয়? পৃথার হঠাৎ মনে হলো সেদিন ছেলেটা বলেছিল তার বাবা তুর্যকে চিনতেও পারে, তাই হয়তো তুর্য কলেজে তার বাড়ির ঠিকানা খুঁজছিল। কিন্তু সে মনে মনে ভুল ধারণায় মজেছিল। তাছাড়া পৃথার নিকটেও তুর্য চৌধুরী নামটা পরিচিত মনে হচ্ছে, তবে কোথায় শুনেছে মনে করতে পারছে না ঠিক। পৃথা চোখ তুলে তাকালো বাবার পানে, উৎসুক হয়ে ডাকলো, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।